ভিডিওতে দিক কোসাইন ও দিক অনুপাত যে চ্যাপ্টারটা চলছে তার সংক্ষিপ্ত উত্তরধর্মী 20 পর্যন্ত তোমরা করে নিয়েছো। তোমরা নিশ্চয়ই 20 পর্যন্ত যে অঙ্কগুলো আমি বাকি রেখে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম কী করে করতে হবে, সেগুলো নিশ্চয়ই করে নিয়েছো। কারণ সেইগুলো না করলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে মানে পরের অঙ্কগুলোতে অসুবিধা হবে। সেই জন্য যেগুলো হয়ে গেছে যেগুলো আমি বলে দিয়েছি কীভাবে করতে হবে সেগুলো অবশ্যই তোমাদের প্র্যাকটিস করে নিতে হবে। কারণ অঙ্ক এমন একটা জিনিস যেটা অনুশীলন ছাড়া কোনো রকমেই সম্ভব নয়। দেখে মনে হবে আমি সব পেরে যাব, কিন্তু যখন করতে যাবে কোনো না একটা কোনো জায়গায় কিছু একটা সমস্যা এসে হাজির হবে। সেই জন্যে অঙ্ক কিন্তু প্র্যাকটিসের মধ্যেই থাকতে হবে। তাহলে আজকে আমরা শুরু করব সংক্ষিপ্ত 21 থেকে। দেখো, সংক্ষিপ্ত 21 যে অঙ্কটা রয়েছে, দিক অনুপাতের সাহায্যে প্রমাণ করো 4টে বিন্দু দেওয়া আছে। তো ওই 4টে বিন্দু দিয়ে যে একটা আয়তক্ষেত্র হচ্ছে, মানে আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, সেটা প্রমাণ করতে হবে। তো আমি 4টে বিন্দু, একটা এ, একটা বি, একটা সি, একটা ডি ধরে নিলাম। তো আমাদের কি প্রমাণ করতে হবে? যদি এবিসিডি আয়তক্ষেত্র হতে হয় তাহলে আমাদের কি দেখাতে হবে না, এবি এর দিক অনুপাত ডিসি এর দিক অনুপাত সমান হবে, আর এডি এর দিক অনুপাত আর বিসি এর দিক অনুপাত সমান হবে। তাহলে এই যদি দিক অনুপাতগুলো সমান হয় তাহলে বিপরীত বাহুগুলো সমান্তরাল হচ্ছে, মানে সামুদ্রিক হবে। কিন্তু আমাদের বলেছে যে আয়তক্ষেত্র প্রমাণ করতে হবে। তাহলে আয়তক্ষেত্র কি করবো না, আরও একটা কোণকে, একটা সামুদ্রিকের একটা কোণ যদি সমকোণ হয় তাহলেই সেটা আয়তক্ষেত্র হয়ে যাবে। তখন আমরা দেখাবো যে এবি আর এডি এদের দিক অনুপাতের গুণফলের যোগফল 0 হচ্ছে, তার মানে এরা পরস্পর লম্ব, অতএব এটা আয়তক্ষেত্র। তাহলে আমরা পরপর দিক অনুপাতগুলো বের করে নিচ্ছি। তাহলে আমাদের 4টে দিক অনুপাত, 4টে বাহুর দিক অনুপাত বের করতে হবে। তাহলে এবি বাহুর দিক অনুপাত, মানে ডি আর ডি প্রকাশ করছি, ডিরেকশন রেশিও কত হবে? আমরা বি মাইনাস এ করছি, তাহলে 1 মাইনাস 3 মাইনাস 2 মানে মাইনাস 5, আর 1 মাইনাস মাইনাস 6 মানে হচ্ছে 7। ব্র্যাকেট দেবে না, ব্র্যাকেট দেওয়া যায় না। ব্র্যাকেট দিলেই সেটা বিন্দু হয়ে যাবে, এরকম ব্র্যাকেট থাকলে সেটা বিন্দুকে প্রকাশ করে। তারপরে হচ্ছে বিসি বাহু, তাহলে বিসি বাহুর দিক অনুপাত আমরা তাহলে সি মাইনাস বি করছি, তাহলে 12 মাইনাস 5 তাহলে হচ্ছে 7, 4 মাইনাস মাইনাস 3 মানে 7, আর 5 মাইনাস 1 মানে হচ্ছে 4। ঠিক আছে, এরপর আমরা ডিসি বাহুর দিক অনুপাত বের করছি। হ্যাঁ, এবি যেহেতু নিয়েছি দিকটা একই রাখবো আমরা, তাহলে ডিসি বাহুর দিক অনুপাত নিচ্ছি। তাহলে ডিসি বাহুর এবিতে আমরা বি মাইনাস এ করেছি, তাহলে ডিসিতেও আমরা সি মাইনাস ডি করব, কিন্তু তাহলে 12 মাইনাস 11 মানে 1, 4 মাইনাস 9 মানে হচ্ছে মাইনাস 5, আর 5 মাইনাস মাইনাস 3 মানে হচ্ছে 7। আর একটা কি বের করব, আমরা এটা বিসি বের করেছি, তাহলে এটা যদি বিসি বের করি তাহলে এটা এডি বের করতে হবে। তাহলে এডি বাহুর দিক অনুপাত মানে ডি মাইনাস এ করবো। যেহেতু আমরা বিসিটাকে সি মাইনাস বি করেছি সেই জন্যে এডিটাকে ডি মাইনাস এ করবো। যদি আমরা বিসিকে বি মাইনাস সি করে বার করতাম, দিক অনুপাত যে কোনো বিন্দু থেকে যে কোনো বিন্দু বিয়োগ করে বার করা যায়। তাহলে আমরা যদি বি মাইনাস সি করতাম তাহলে এখানেও আমরা এ মাইনাস ডি নিতাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা ডি মাইনাস এ নিচ্ছি। তাহলে 11 মাইনাস 4 মানে হচ্ছে 7, 9 মাইনাস 2 মানে হচ্ছে 7, আর মাইনাস 2 মাইনাস মাইনাস 6 মানে হচ্ছে 4। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এবি দিক অনুপাত আর ডিসির দিক অনুপাত একই হয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে এবি আর ডিসি পরস্পর সমান্তরাল হয়েছে, যেহেতু দিক অনুপাত একই, তাহলে এটা সমান্তরাল। আবার বিসি সমান্তরাল হচ্ছে এডি।
কারণ এদেরও দিক অনুপাত এক। তাহলে সমান্তরাল হলো, তার মানে এবিসিডি কিন্তু সামুদ্রিক লেখা যায়, কিন্তু আয়তক্ষেত্র তো বলা যায় না। তাহলে আয়তক্ষেত্র কি করতে হবে না, আরো একবার আমাদের এ ডি আর এবি এই দুটো যে পরস্পর লম্বভাবে আছে সেটা দেখাতে হবে। সেটা কিভাবে দেখাবো, এবি দিক অনুপাত এখানে পেয়েছি আমরা, আর এডি দিক অনুপাতও পেয়েছি। তাহলে এই দিক অনুপাতগুলোকে আমরা, একটা হচ্ছে a1 b1 c1, একটা a2 b2 c2, ঠিক আছে। তাহলে আমরা এদের গুণফলের যোগফল মানে 1 × 7 প্লাস -5 × 7 প্লাস 7 × 4 এটা সমান কত হচ্ছে দেখব। তাহলে এটা 7 -35 প্লাস 28, 28 এর সাথে 35 -35, তার মানে হচ্ছে 0। তাহলে গুণ করে যোগ করে 0 পেলাম, মানে কি লিখলাম, অতএব এবিটা এটির উপর লম্ব। তাহলে এটা সমান্তরাল এবং একটি কোণ লম্ব হওয়া মানেই হচ্ছে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, ঠিক আছে। এখন যদি শুধু সামুদ্রিক কোণ করতে বলতো তাহলে এই কোশ্চেনটা করার দরকার হতো না। সামুদ্রিক কোণ করতে বলে বিপরীত বাহুগুলো সমান্তরাল দেখালেই আমাদের হয়ে যেত। তাহলে যদি সামুদ্রিক কোণ করতে বলে তাহলে এইটুকু করলেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে। পরের অঙ্কটা যেটা রয়েছে 22-এর কিন্তু সামুদ্রিক কোণ করতে বলেছি। তাহলে প্রথমে আমরা এইটুকু করেই লিখে দেবো যে এবিসিডি একটা সামুদ্রিক, কিন্তু পরের আরও একটা প্রশ্ন দিয়েছে, বলছে সামুদ্রিকটা কি আয়তক্ষেত্র। তো তার মানে আবার এই কোশ্চেনটাও তোমাকে করতে হবে, দিয়ে লিখতে হবে যদি এটা শূন্য হয় তাহলে লিখবে এটা একটা আয়তক্ষেত্র, যদি শূন্য না হয় তাহলে না এটা আয়তক্ষেত্র নয়, ঠিক আছে। তারপরে দেখো 23-এর যে অঙ্কটা দিয়েছে ঠিক এই রকমই অঙ্ক এই সংক্ষিপ্ত উত্তরধর্মীতে আমরা তিনটে করে এসেছি। শুধু আমরা ওখান থেকে পদ্ধতিটা নিয়ে অঙ্কটা করে নিতে পারবো। যেমন 9-টা করেছি, 15-তে করেছি এবং 20-তে করেছি। 9, 15, 20, 9, 15, 20 তিনটে অঙ্ক যে পদ্ধতিতে করা হয়েছে 23-এর অঙ্কটা আমরা ওই পদ্ধতিটা নেব। শুধু তফাৎ হচ্ছে ওখানে সংখ্যা দেওয়া আছে আর এখানে এলিমেন্ট লেখা আছে, তো কোনো ফারাক নেই, আমরা শুধু পদ্ধতিটা নেব, ঠিক আছে। 24-এর অঙ্ক, এটা আমরা সংক্ষিপ্ত 16-তে করে এসেছি, পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয়। তো এন এর স্থানাঙ্ক নির্ণয়, আর 16-তে ছিল পাদবিন্দু লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয়, একই প্রশ্ন। এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার সময় একটু ছবি এঁকে নেবে, তাহলে আরও ভালো হবে। যেমন এখানে বলেছে ও মূলবিন্দু, অক্ষ টানা দরকার নেই, অক্ষ টানবে না। পি আর কিউ দুটো সরলরেখা দেওয়া আছে, পি কিউ দুটো সরলরেখা, ও হচ্ছে মূল বিন্দু মানে 0, 0, 0। তো এই 0 থেকে এর উপরে লম্ব, তাহলে এটা ও, ধর এটা হচ্ছে আর, দিয়ে আর বিন্দু না, এখানে নামটা দিয়ে দিয়েছে ওরা, আমি তো নামটা পাল্টিয়ে দিলাম। তো ওখানে ওরা নামটা দিয়েছে এন, ও এন সরলরেখা পি কিউ এর উপর লম্ব, তাহলে এন দিয়ে দিয়েছে। তাহলে এন এর স্থানাঙ্কটা বের করতে বলেছে, তাহলে এই স্থানাঙ্কটা আমাদের বের করতে বলেছে। তো কি করবো, আগের দিনের মতোই এই বিন্দুটাকে পি আর কিউ এর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে পি কিউ স্থানাঙ্ক থেকে এই বিন্দুর অনুপাতের সূত্র থেকে, অনুপাতটাকে আমরা m:n ও ধরতে পারি, k:1, ওরা এক্সাম্পলে দেওয়া আছে λ:1, যা ধরবে তাতেই হবে। এটা যদি কেউ m:n ধরে নাও তাও হবে। তো এইখান থেকে n এর স্থানাঙ্কটা আমরা বের করে নেব। তারপর n এর স্থানাঙ্ক পেয়ে যাওয়ার পর কি করব, যেহেতু স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি তাহলে ও এন এর দ্বিগুণ অনুপাত বার করতে পারবো আর পি কিউ এর দ্বিগুণ অনুপাত বের করতে পারবো। তো পি কিউ এর দ্বিগুণ অনুপাতটা একটা সংখ্যা দিয়ে পাবো, কিন্তু ও এন এর দ্বিগুণ অনুপাতটা আমরা যদি এম এন ধরি তাহলে এম এন দিয়ে পাবো, যদি λ1 ধরি তাহলে λ দিয়ে পাবো। তো সেই দুটোর গুণ করে যোগ করে যদি 0 করে দিই তাহলে আমরা যদি λ ধরেছি তো λ-র মান পাবো, আর যদি এম এন ধরেছি তো এম এন মান পাবো না, কিন্তু এম এন এর মধ্যে রিলেশনটা পাবো, মানে m = 2n বা m = 5n এরকম একটা সম্পর্ক। সেখান থেকে আমরা এম এর স্থানাঙ্কটা বের করে নিতে পারবো, ঠিক আছে। একদম এক্সাম্পল 16-তে যেটা আছে, তোমরা যেটা সংক্ষিপ্ত 16-তে করেছো একই অঙ্ক এটাও। তারপরে দেখো 25-এরটা, এটাও সেই একই ব্যাপার, এ বির দ্বিগুণ অনুপাত আর সি ডি এর দ্বিগুণ অনুপাত করে ওদের মধ্যবর্তী কোণ আমরা বের করতে পারবো। তারপরে 26
তো 26-এরটা l প্লাস m প্লাস n সমান 0 দেওয়া আছে, আর l স্কয়ার প্লাস n স্কয়ার মাইনাস n স্কয়ার সমান 0 দেওয়া আছে। বলেছে দুটো সরলরেখার দিক কোসাইন যদি এই দুটো সমীকরণকে সিদ্ধ করে তাহলে সেই দুটো সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয় করো। তাহলে দিক কোসাইন এই দুটো সমীকরণকে সিদ্ধ করছে। তাহলে আমরা এই দুটো সমীকরণকে সমাধান করে নিশ্চয়ই দুটো করে মান পেয়ে যাব। তো সেই দুটো মানই হবে দুটো সরলরেখার দিক কোসাইন। তাহলে এই দুটো সমীকরণকে আমরা তো সমাধান করতে বললাম, কিন্তু একটা জিনিস আবারও বলছি, দুটো সমীকরণ তিনটে আননোন রাশি আছে। তাহলে তিনটে আননোন রাশি দুটো সমীকরণ থেকে সমাধান করা যায় না, সেজন্য আমরা সমাধান করতে পারবো না, কিন্তু এল এম এন এর একটা অনুপাত তো বের করতে পারবো। তাহলে সেই অনুপাতটাই আমাদের দরকার, কারণ দিক কোসাইনও একটা অনুপাত। যাই হোক, এখানে আমরা কিভাবে এল এম এন এর অনুপাতটা বের করতে পারবো দেখে নিচ্ছি। তাহলে এখানে আমরা যদি এল সমান মাইনাস এন নিলাম, ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ দেওয়া আছে, আর এটা তাহলে আমাদের 3 নম্বর হলো। এখন 2 নম্বরে l ইকুয়াল টু মাইনাস এম মাইনাস এন বসিয়ে দিচ্ছি। এটা বসানোর উদ্দেশ্য হচ্ছে তিনটে আননোন থেকে দুটো আননোনে নিয়ে আসা। বারবার বলেছি যে কেন করছি, এই প্রশ্নটা কিন্তু সবসময় মাথায় চলে আসবে যে কেন করছি এটা। কারণ তিনটে আননোন থাকলে তো আমাদের রেশিও বের করতে পারবো না, আমাদের দরকার হচ্ছে রেশিওটা বের করা। তো রেশিও বের করতে গেলে আমরা দুটো আননোন থেকে বের করতে পারি, সেই জন্য আমরা এল কে এখানে বাদ দিয়ে দিচ্ছি। এল কে বাদ দিয়ে এম আর এন এই দুটো নিয়ে আমরা একটা সমীকরণ তৈরি করে নেব, যেখানে আমরা এম আর এন এর অনুপাতটা পেয়ে যেতে পারি। তো দেখা যাক কি হয়। তাহলে এল এর জায়গায় আমরা মাইনাস এম মাইনাস এনটাকে বসিয়ে দিলাম। তাহলে এটা পেলাম আমরা মাইনাস এ মাইনাস বি এর হোল স্কয়ারও যা এ প্লাস বি এর হোল স্কয়ারও তাই। তাহলে এটা নোট করবে, মাইনাস এ মাইনাস বি এর হোল স্কয়ারও যা এ প্লাস বি এর হোল স্কয়ারও তাই। তাহলে এখানে এ প্লাস বি এর হোল স্কয়ার সূত্র বসিয়ে দিলাম, 2mn প্লাস n স্কয়ার প্লাস m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান 0। n স্কয়ারটা কেটে গেল, তাহলে আমরা 2টাকে কমন নিতে পারছি, 2m কমন নিতে পারছি। তাহলে 2m কমন নিলে আমাদের থাকছে m প্লাস n সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা m সমান 0 একটা পাচ্ছি, আর কি পাচ্ছি, অথবা m সমান হচ্ছে মাইনাস n। ওই যে বললাম রেশিও পাবো, ঠিক আছে। তাহলে হয় m সমান 0 হবে, অথবা m সমান মাইনাস n হবে। এখন m সমান যদি 0 হয় তাহলে আবার আমরা 1 নম্বরে ফিরে যাচ্ছি, এই 3 নম্বরে বসাচ্ছি। তাহলে 3 নম্বর থেকে পাই m ইকুয়াল টু 0 হলে কি হবে, l ইকুয়াল টু হচ্ছে মাইনাস n, আর m ইকুয়াল টু যদি মাইনাস n হয় তাহলে m এর জায়গায় আমরা মাইনাস n বসাচ্ছি। তাহলে l সমান পাচ্ছি আমরা কি পাচ্ছি, মাইনাস m, আর m এর জায়গায় হচ্ছে মাইনাস n। তাহলে এটা হবে মাইনাস মাইনাসে প্লাস n আর মাইনাস n, তার মানে 0 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই যে এল এম এন তিনটে রেশিওকে আমরা যদি সবকটাকেই যদি n দিয়ে প্রকাশ করি তাহলে কি পাচ্ছি, l এর জায়গায় আমরা l এর জায়গায় m সমান যখন 0 তখন l সমান হচ্ছে -1। তাহলে আমাদের রেশিওটা ছিল l m n। তাহলে l মানে হচ্ছে -m, m মানে হচ্ছে 0, আর nটা nই থাকছে। তাহলে এই দিক অনুপাতটা কি হবে, তাহলে দিক অনুপাত -1 0 1, এটা দিক অনুপাত পেলাম। আর একটা কি হবে, অথবা LMN, L যদি 0 হয়, L যদি L যদি 0 হয়, m সমান হচ্ছে -n।
আর এটা এন নিচে আছে। আমরা কি করলাম, সবগুলোকে এন দিয়ে প্রকাশ করে নিলাম। তাহলে সবগুলোকে যদি এন দিয়ে প্রকাশ করে নিই, তাহলে দ্বিতীয় সরলরেখার ডিরেকশন রেশিও কত হলো, 0 -1 1। তাহলে প্রথম সরলরেখার, এখানে দুটো সরলরেখা ছিল, ওরা বলে দিয়েছে দুটো সরলরেখা আছে, তাহলে একটা সরলরেখার দিক অনুপাত হবে -1 0 1, আর একটা সরলরেখার দিক অনুপাত হবে 0 -1 1। এই দুটো থেকে এদের মধ্যবর্তী কোণ আমরা নিশ্চয়ই বের করতে পারবো। তাহলে ফর্মুলা বসিয়ে এদের মধ্যবর্তী কোণ থিটা বলে cos থিটাটা আমরা বের করে নিতে পারবো। ঠিক আছে, এটা নিজে করব। তারপরে দেখো 26-এর 2-এরটা যদি আমরা এল প্রথম সমীকরণ থেকে এল বের করি, মানে এল কে যদি বাদ দিতে চাই তাহলে এলটা বের করতে হবে। এল বের করলে আমরা ফ্র্যাকশন পেয়ে যাব, এম বের করলেও ফ্র্যাকশন পাবো, কিন্তু এন যদি বের করি তাহলে আমরা ফ্র্যাকশনটা আসবে না। সেজন্য প্রথম সমীকরণ থেকে আমরা এন এর মানটা নিয়ে দ্বিতীয় সমীকরণে বসাবো এন এর জায়গাতে। ঠিক আছে, তাহলে এল আর এম এর মধ্যে রিলেশনটা প্রথমে পাবো। ঠিক আছে, হয় সমীকরণটাকে আমরা এল দিয়ে প্রকাশ করবো, না হয় এম দিয়ে প্রকাশ করবো, যে কোনো একটা দিয়ে শেষ পর্যন্ত প্রকাশ করলেই আমরা রেশিওটা পেয়ে যাবো। দেখো ঠিক একই রকম সমীকরণ আছে 3-এরটা, আমি 3-এরটা করছি। 3-এরটাতেও এখানে আমরা যদি এম নিতে যাই তাহলে ফ্র্যাকশন চলে আসবে, এন নিতে হলে ফ্র্যাকশন চলে আসবে। সেই জন্য এখানে আমরা এলটাকেই নেব। হ্যাঁ, 1 নম্বরের মতোই হয়ে যাচ্ছে, প্রথমটার মতোই হয়ে যাচ্ছে। সেই জন্য তোমাদের পেপার বলে দিলাম 2-এরটাতে কিন্তু এল সমান কত ঘটে বের করতে যাবে না, কারণ ফ্র্যাকশন হয়ে গেলে একটু সমীকরণটা বড় হয়ে যাবে। সেই জন্য 2-এরটাতে কিন্তু এন সমান পাবে n সমান পাবে 12 + 2m। তাহলে n এর জায়গাগুলোতে 12 + 2mটা বসাবে। এখানে যেহেতু এটা একা রয়েছে, আমরা এলটাকে নিচ্ছি। তাহলে l সমান হচ্ছে -2m - 3n। এটা আমাদের 3 নম্বর সমীকরণ। এখন 2 নম্বরে আমরা এটা বসিয়ে নেব। 2 নম্বর সমীকরণে l সমান -2m - 3n বসিয়ে নিচ্ছি। তাহলে কি পাবো, 3 × -2m - 3n × m -4 × -2m -2m - 3n × n + mn সমান হচ্ছে 0। গুণ করে নিচ্ছি, তাহলে -6m² -9mn + 8mn +12n² + mn সমান হচ্ছে 0। তাহলে আমরা পাচ্ছি -6m², mn পাচ্ছি আমরা 8 1 9 9 কেটে গেল, তার মানে +12n² সমান 0। যদি এখানে না কাটতো mnটা, 2-এরটাতে হয়তো কাটবে না, যদি না কাটে তাহলে এখানটাতে mn থাকলে পরে আমরা ফ্যাক্টর করে নেব। ফ্যাক্টর করে m এর সঙ্গে n এর রিলেশনগুলো পেয়ে যাব। m সমান হয়তো 2n হলো একটা, m সমান একটা 3n হলো, এইভাবে আমরা করতে পারবো। তাহলে এখানে আমরা পাচ্ছি m² সমান 2n² বা m সমান হচ্ছে √2n। ঠিক আছে, এটা পেলাম আমরা, m সমান √2n। এরপর আমরা 3 নম্বরে m সমান √2n বসিয়ে নিচ্ছি। ওটা প্লাস মাইনাস হবে। ঠিক আছে, তাহলে 3 নম্বরে m সমান √2n বসিয়ে কি পাচ্ছি, l সমান পাচ্ছি -2√2n - 3n, তার মানে -2√2 - 3n। এটা l পেলাম। আর আরেকবার আমরা m সমান -2n বসিয়ে কি পাবো, তাহলে l সমান পাবো -2√2, এটা প্লাস হয়ে গেল,
√2n প্লাস হয়ে গেল n মাইনাস 3n, তার মানে 2√2 মাইনাস 3n। তাহলে আমরা রেশিওটা কি পেলাম? তাহলে লিখব অতএব একটি সরলরেখার দিক অনুপাত dr, একটি সরলরেখার দিক অনুপাত, অনুপাত তো আমাদের জানি l m n, তাহলে lটা এখানে আছে 2, এইটাকে নিচ্ছি মাইনাস 2√2 মাইনাস 3 n, সব কিছুকে আমরা n দিয়ে প্রকাশ করেছি, আর m সমান হচ্ছে √2n, তাহলে √2n আর একটা n নিচে আছে, তিনটে থেকে n কে বাদ দিলে আমরা পাচ্ছি মাইনাস 2√2 মাইনাস 3 √2 আর 1, ঠিক আছে। আর দ্বিতীয় সরলরেখার দিক অনুপাত, দ্বিতীয় সরলরেখার d আর কত হবে? এইটা হবে l, মানে 2√2 মাইনাস 3 ইন্টু n, আর mটা হচ্ছে মাইনাস √2n আর একটা n নিচে আছে, তাহলে পাচ্ছি 2√2 মাইনাস 3 কমা মাইনাস √2 কমা 1। তাহলে দুটো সরলরেখার দিক অনুপাত আমরা পেয়ে গেলাম। এবার মধ্যবর্তী কোণ তোমরা নিজেরা বের করে নিতে পারবে, ঠিক আছে।